আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ৮ নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো এই ৮ নাম্বার সৃজনশীলের মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারে যে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন ছিল সব শেষ হয়ে যাচ্ছে, আমরা কাভার করে দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো আজকে ৮ নাম্বার সৃজনশীলে প্রথম যে কাজগুলো করব সেটি হলো প্রত্যেকটা ঘটনা লেনদেন এগুলো আমরা পড়ে বিশ্লেষণ করব, খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তারপরে যে ৩টি প্রশ্ন থাকবে সেই ৩টি প্রশ্নের অ্যান্সার আমরা করব। তো চলো শুরু করি। দেখো কি বলা আছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন। তাইলে মালিকের নাম কি? জনাব জহির। আর ব্যবসা শুরু করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? জহির ওয়ার্কশপ। আর এই ব্যবসাটা কোন ধরনের ব্যবসা? এটা হলো গাড়ি মেরামতের ব্যবসা। হ্যাঁ, এটা গাড়ি মেরামতের ব্যবসা। তাহলে তার প্রতিষ্ঠানের নিম্নে লেনদেনগুলো সংগঠিত হয়েছে। কি লেনদেন সংগঠিত হয়েছে একটু দেখি। জনাব জহির জানুয়ারির ১ তারিখে জনাব জহির নগদ ৫ লাখ টাকা ও ৫০,০০০ টাকার আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করে। দেখো, মালিক যখন ব্যবসায় বিনিয়োগ করে তখন সেটাকে মূলধন বলা হয়। আর মূলধন হলো মালিকানা সত্ত্ব। ঠিক আছে? মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। অর্থাৎ মালিক যা ব্যবসায় বিনিয়োগ করে সেটি ব্যবসায় থেকে সেটি সে ভোগ করবে বা তার দাবিদার থাকবে। তো মালিকের যে দাবি অংশ সেটি হলো মালিকানা সত্ত্ব। ঠিক আছে? তাহলে মালিক কি দিল? নগদ ৫ লাখ টাকা এবং আসবাবপত্র ৫০,০০০ টাকা। তাইলে দেখো, নগদ এটাও একটা সম্পদ, আসবাবপত্র এটাও একটা সম্পদ। তাইলে ২টা সম্পদ দিয়েছে, একটা হলো নগদ, একটা হলো আসবাবপত্র। তো এই ২টা সম্পদ দিয়েছে মালিক এবং এই ২টা সম্পদের মালিকানা মালিকেরই, যার কারণে এটি মালিকানা সত্ত্ব হিসেবেও যাবে। এখন যদি বলা হয় যে প্রারম্ভিক মূলধন কত, তাহলে এই যে মাসের শুরুতে বা বছরের শুরুতে বা হিসাবের শুরুতে যে আহ, অর্থ বা যে সুবিধা মালিক ব্যবসায়ী দিয়ে থাকে সেটি হলো প্রারম্ভিক মূলধন। হ্যাঁ, তাইলে প্রারম্ভিক মূলধন এখানে কি? নগদ এবং আসবাবপত্র এই ২টা যোগ করলে যে টাকা হবে সেটি হলো প্রারম্ভিক মূলধন। এরপর দেখো, জানুয়ারির ১৬ তারিখে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য ৬৫,০০০ টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয়। তাহলে যন্ত্রপাতি একটি সম্পদ। তো এই যন্ত্রপাতি ক্রয় করেছে। ঠিক আছে? তো কত টাকা দিয়ে? ৬৫,০০০ টাকা দিয়ে। তার মানে এখানে তোমার নগদ ৬৫,০০০ টাকা কমে গেছে এবং যন্ত্রপাতি নামে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে একটি সম্পদ বৃদ্ধি পাইছে, আরেকটি সম্পদ কমে গিয়েছে। ঠিক আছে? তাহলে এটাও একটা লেনদেন। এরপরে দেখো, জানুয়ারির ২১ তারিখে গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করেন। তাইলে তার তো আয়ের মূল উৎসই তো গাড়ি মেরামত করার। কারণ তার আ প্রতিষ্ঠানের নাম ছিল জহির ওয়ার্কশপ এবং এটি গাড়ি মেরামতের একটা প্রতিষ্ঠান, তাই না? তাহলে এই গাড়ি মেরামত করে যে আয় করেছে সেটিকে সেবা আয় বলা হয় বা মেরামত আয় বলতে পারো তোমরা। তো এটা আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর যেহেতু এই টাকাটা নগদে পাওয়া গেছে তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। ওকে? এরপরে দেখো, জানুয়ারির ২৬ তারিখে বলা আছে ওয়ার্কশপের ভাড়া প্রদান করা হলো ২১,০০০ টাকা। তাহলে ভাড়া একটি ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায় এবং এখানে নগদ ২১,০০০ টাকা সম্পদ হিসেবে কমে গেছে। অর্থাৎ নগদ টাকা কমে গেছে। তো নগদ একটা সম্পদ। তার মানে মালিকানা সত্ত্ব কমছে এবং সম্পদও কমছে। এরপরে জানুয়ারির ২৮ তারিখে বলা আছে প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন প্রদান করেন ২৫,০০০ টাকা। ঠিক আছে? তাহলে বেতন প্রদান এটাও একটা ব্যয়। ঠিক আছে? বেতন প্রদান এটাও একটা ব্যয়। তো এখানে ২৫,০০০ টাকা পরিশোধ করেছে। তাইলে ২৫,০০০ টাকা এটাও একটা আ সম্পদ। তাইলে নগদ সম্পদ ২৫,০০০ টাকা কমে গেছে এবং অপরদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছে ২৫,০০০ টাকা, যার কারণে মালিকানা সত্ত্ব কমে গেছে। কারণ ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে এবং মূলধন হিসেবে নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে। আবার মালিক যদি কোনো কিছু উত্তোলন করে নেয় তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়। ঠিক আছে?
30 তারিখে কি বলা আছে দেখো, মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। দেখো মালিকের ব্যক্তিগত গাড়ি মেরামত তোমার প্রতিষ্ঠানে এসে করছে, কারণ তুমি তো গাড়ি মেরামতের কাজই করো, তো মালিক তো বাহিরে না করে নিজ এখানেই করেছে। তো এই যে মেরামত করে তুমি 15,000 টাকা মালিকের কাছ থেকে পেয়েছো, এটা তোমার আয় হয়েছে। অপরদিকে মালিক এই টাকাটা দেয়নি, মালিক বলছে যে ঠিক আছে আমার 15,000 টাকার মতো গাড়ি মেরামত করেছো, এটা আমার দাবি থেকে কেটে নাও। তখন এটা উত্তোলন হিসেবে তার মালিকানা সত্ত্ব থেকে কেটে নেওয়া হয়ে যায়। তার মানে মালিক যখন গাড়ি মেরামত করলো 15,000 টাকা, তখন তোমার এজ এ প্রতিষ্ঠান হিসেবে তোমার 15,000 টাকা আয় হলো। আর এই আয়টা মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে, এবং মালিক যেহেতু এই টাকাটা এখনো পরিশোধ করেনি বা দেয়নি, মালিকের নিজস্ব ব্যক্তিগত আহ, খরচ হয়ে গেছে, এটা উত্তোলন হবে। এই উত্তোলনের কারণে এখানে মালিকানা সত্ত্ব কমে যাবে। তার মানে এই লেনদেনে একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, আর একবার মালিকানা সত্ত্ব কমে গেল। ঠিক আছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলো কি জন্য? মেরামত আয়ের জন্য। আর মালিকানা সত্ত্ব কমে গেল কি জন্য? উত্তোলনের জন্য। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটি ভিন্ন রকমের একটা লেনদেন 30 তারিখে। ওকে, তাহলে আমরা জানতে পারলাম এটা লেনদেনটা ভিন্ন রকমের, কেমন ভিন্ন রকমের। এখন আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো কি বলা আছে? জনাব জহির ওয়ার্কশপের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। পারার কথা আমরা এতক্ষণে বলে দিছি, প্রারম্ভিক মূলধন কোনটা। এই যে জানুয়ারির 1 তারিখে নগদ 5 লাখ টাকা এবং 50,000 টাকা যে আসবাবপত্র নেওয়া হয়েছে, এই দুটি হলো প্রারম্ভিক মূলধন। এটার অ্যান্সার আমরা কিভাবে করব দেখি একটু। দেখো, এটা 8 নম্বরে ক নম্বর প্রশ্নের উত্তর, জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ, এটা প্রারম্ভিক মূলধন লিখে দিবা। ঠিক আছে, প্রারম্ভিক মূলধন লিখে দিলে সবচেয়ে ভালো হয়। তো তোমরা এখানে প্রারম্ভিক মূলধন লিখে দিবা। হ্যাঁ, তো প্রারম্ভিক মূলধন লিখে দিবা। এখানে তারিখ দিয়ে দিবা 2025 জানুয়ারির 1 তারিখ। নগদ কত? 5 লাখ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা। দুইটা যোগ করলে 5,50,000 টাকা হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এখানে প্রারম্ভিক মূলধন লিখে দিবা। হ্যাঁ, এখানেও প্রারম্ভিক মূলধন লিখে দেবা। ওকে, তাইলে ক নম্বর প্রশ্নের সমাধান শেষ হলো। খ নম্বর প্রশ্ন কি বলেছে একটু দেখি। খ নম্বর প্রশ্ন বলেছে জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাইলে মোট আয় কত এবং মোট ব্যয় কত, এটার পরিমাণ নির্ণয় করতে বলছে। তাইলে আমরা একটু এটুক পরে একটু জানার চেষ্টা করি কোথায় মোট আয় হয়েছে আর কোথায় ব্যয় হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। তাহলে আয় মানে কি? যেটার সুবিধা আমরা পাচ্ছি। ঠিক আছে, যেটার সুবিধা আমরা নিয়মিত পাচ্ছি। ঠিক আছে, সুবিধা পাইলেই আয় হয় না, যেটার সুবিধা আমরা নিয়মিত পাই, যার কারণে আমাদের অর্থের উৎসটা বাড়ে, অর্থের ফান্ডিংটা বাড়ে, সেটি হলো আয়। যেমন এই যে দেখো 21 তারিখে গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করা হয়েছে, এটি হলো আয়। আবার আরেকটি রয়েছে, এই যে মালিকের গাড়ি মেরামত করে আয় করেছে 15,000 টাকা, এটাও আয়। তাইলে মোট আয় হলো এই 80,000 আর 15,000, এই দুইটা। আর ব্যয় হলো আয়ের বিপরীত। ঠিক আছে, যেটা নিয়মিত সুবিধা আমার কাছ থেকে আমাকে দিতে হয়, যেমন নিয়মিত সুবিধা দিতে হয় এবং টাকা কমে যায়। ঠিক আছে, সেটা হলো ব্যয়। যেমন এই যে ভাড়া পরিশোধ করা হলো, এটা একটা ব্যয়। ঠিক আছে, কর্মচারীদের বেতন প্রদান করা হলো, এটা একটা ব্যয়। তাইলে এই দুইটা ব্যয়। অপরদিকে দেখো, এই যে 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করলাই, এটাও কিন্তু টাকা চলে গেল, কিন্তু এটা ব্যয় হবে না, কারণ এটা নিয়মিত ঘটনা নয়। এবং এর টাকা চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আরেকটি সম্পদ পেয়েছে, যেটা স্থায়ী সম্পদ, দীর্ঘদিন সুবিধা দেবে। তো বড় অঙ্কের অ্যামাউন্ট যেগুলা এবং যেগুলো দীর্ঘদিন সুবিধা দেয়, সেগুলোকে ব্যয় বলে না। ঠিক আছে, এগুলো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনে আমরা একটা চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারে আমরা আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। ঠিক আছে, তো আপাতত মনে করো যে এখানে গাড়ি মেরামত করেছে, এটা আয়, এবং মালিকের গাড়ি মেরামত করেছে, এটা আয়। এই দুইটা যোগ করব। আর ভাড়া প্রদান করেছি এবং কর্মচারীর বেতন প্রদান করেছি, এই দুইটা ব্যয়, এই দুইটা যোগ করব। তো এটার অ্যান্সার কিভাবে করব দেখি। দেখো, তাইলে প্রথমে জানুয়ারির 21 তারিখ গাড়ি মেরামত করে আয় 80,000 টাকা, মালিকের গাড়ি মেরামত করে আয় 15,000 টাকা। তাহলে মোট আয় হলো 95,000 টাকা। এটা গেল আমার আয়। এরপরে ব্যয়ের অপশনটা আসবে। 26 তারিখে ওয়ার্কশপে ভাড়া প্রদান করেছি 21,000 টাকা এবং কর্মচারীদের বেতন প্রদান করেছি 25,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে 46,000 টাকা মোট ব্যয়। তো এটা আমার অ্যান্সার শেষ হয়ে গেল। তারিখটা যার যে লেনদেনের যেটা তারিখ রয়েছে সেই তারিখটা বসাই দেব।
তাইলে আমার কিন্তু খ নাম্বার প্রশ্নের অ্যান্সারও শেষ হয়ে গেল। এরপর গ নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। গ নাম্বার প্রশ্ন বলা আছে ১, ১৬, ২৮ এবং ৩০ তারিখে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তাইলে হিসাব সমীকরণে প্রভাব দেখাবো ৪ টা লেনদেন। কয়টা? ১ তারিখ, ১৬ তারিখ, ২৮ তারিখ এবং ৩০ তারিখ, এই ৪ টা। তাহলে ১ তারিখে কি বলা আছে? নগদ বৃদ্ধি পাইছে ৫,০০,০০০ টাকা, আসবাবপত্র বৃদ্ধি পাইছে ৫০,০০০ টাকা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে টোটাল ৫,৫০,০০০ টাকা। ১৬ তারিখে কি বলা আছে? ৬৫,০০০ টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেছে। তাহলে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে ৬৫,০০০ টাকা। অপরদিকে নগদ হ্রাস পেয়েছে কত? ৬৫,০০০ টাকা। এরপরে ২৮ তারিখে কি বলা আছে? কর্মচারীদের বেতন প্রদান করেছি। বেতন একটা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে একদিকে নগদ টাকা কমে গেছে ২৫,০০০ টাকা, টাকা কমে গেছে। অপরদিকে বেতন প্রদান করার কারণে মালিকানা সত্ত্ব কমে গেছে। এরপরে ৩০ তারিখে বলা আছে মালিকের গাড়ি মেরামত করেছি তার এবং সেটা ব্যক্তিগত গাড়ি। এইটা মেরামত করে আমি আয় হিসেবে গণ্য করেছি। বাট এই টাকাটা মালিক দেয়নি। মালিক সুবিধা নিয়েছে। তো মালিক যা সুবিধা নেয় সেটা উত্তোলন। তার মানে একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আর একবার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হ্যাঁ? তো এই ধরনের কাহিনী। তো এটা কিভাবে সমাধান করব দেখি। তাইলে এটার জন্য আমরা কলাম করব এইভাবে ২০২৫ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণে প্রভাব দেখানো হলো। তারিখ, সম্পদ কি, কি আছে? নগদ, আসবাবপত্র আর যন্ত্রপাতি, এই ৩ টা সম্পদ রয়েছে। দায়ে কোনো কিছু নাই। বাট তারপরেও একটা রেখে দিয়েছি। মালিকানা সত্ত্বে তো রয়েছে একটা। ঠিক আছে? আর মন্তব্যের ঘর থাকবে। তাইলে জানুয়ারির ১ তারিখে নগদ ৫,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র, এই ২ টা বৃদ্ধি পেল। আর ২ টার যোগফল মালিকানা সত্ত্ব হিসেবে বৃদ্ধি পাইল ৫,৫০,০০০ টাকা। মন্তব্য লিখব কি? এটা মূলধন আনয়ন বা ব্যবসায় বিনিয়োগ। হ্যাঁ? এরপরে ১৬ তারিখে কি বলা ছিল? ৬৫,০০০ টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেছি। তাইলে নগদ ৬৫,০০০ টাকা কমে গেছে। যন্ত্রপাতি ৬৫,০০০ টাকা বৃদ্ধি পাইছে। তাহলে যন্ত্রপাতি ঘরে ৬৫,০০০ টাকা প্লাসে লিখব। আর নগদে ঘরে ৬৫,০০০ টাকা মাইনাসে লিখব। অনেক বইতে উদ্বৃত্ত দেওয়া আছে। এখানে একটা কলাম উদ্বৃত্ত দিয়ে তাইলে ৫,০০,০০০ টাকা আগে নামাইছে, তারপরে ৬৫,০০০ টাকা মাইনাস করছে। তো এগুলো দরকার নাই। আধুনিক নিয়মে এই জিনিসগুলো দরকার নাই। তোমাদের বইতে মূল বই ফলো করে দেখো যে এই ধরনের উদ্বৃত্ত এই কাজ আর কাজে লাগে না। হ্যাঁ? ওগুলো দিন এখন নাই। এখন সব আপডেট হয়ে গেছে। এরপরে দেখো ২৮ তারিখে বলা আছে বেতন প্রদান করেছি ২৫,০০০ টাকা, ২৫,০০০ টাকা কমে গেছে এবং মালিকানা সত্ত্ব ২৫,০০০ টাকা কমে গেছে। কারণ এটা ব্যয় হয়েছে। তাইলে ২৫,০০০ টাকা কমাই দিলাম। এখানেও ২৫,০০০ টাকা মালিকানা সত্ত্ব কমাই দিলাম। এখানে লিখলাম ব্যয়। ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো ১৬ তারিখে মন্তব্যে কোনো কিছু লেখিনি, ফাঁকা রয়েছে। ফাঁকা কেন থাকে? যখন মালিকানা সত্ত্বের ঘরে কোনো আইটেম যদি না আসে তাহলে ফাঁকা থাকবে। আর যখন মালিকানা সত্ত্বের ঘরে কোনো আইটেম আসবে তখন মন্তব্য লিখতে হবে। কেন মন্তব্য লিখতে হয়? কারণ মালিকানার সাথে ঘরে যখন আইটেম আসে ৪ টা, এখন আমাকে তো ফাইন্ড আউট করতে হবে যে এই জিনিসটা আসলে কি? এইজন্য মন্তব্যটা লিখতে হয়। আর অন্যান্য আইটেমে ওরা সিঙ্গেল একটাই আইটেম যায়। ওখানে আর কোন কিছু যায় না। মালিকানার সত্ত্বে কি যায়? মূলধন যায়, উত্তোলন যায়, আয় যায়, ব্যয় যায়। তাহলে এই ৪ টা আইটেম মালিকানার সত্ত্বে যায়। এইজন্য মালিকানার সত্ত্বে যে আইটেমগুলো বসে সেগুলোকে ফাইন্ড আউট করার জন্য আমার মন্তব্যটা দিতে হয়। বাট নগদে শুধুমাত্র নগদই যাবে, আসবাবপত্রে শুধুমাত্র আসবাবপত্রই যাবে, যন্ত্রপাতিতে শুধুমাত্র যন্ত্রপাতিই যাবে, পাওনাদার শুধুমাত্র পাওনাদারই যাবে। এইজন্য এই সমস্ত আইটেমের যদি কোনো কিছু যায় তাহলে মন্তব্য লেখার আর দরকার হয় না। বুঝতে পেরেছো? তারপরে দেখো ৩০ তারিখ কি বলেছে? মালিকের গাড়ি মেরামত করা হইলো। তাইলে ১ম চিন্তা করো মেরামত করে আয় করেছো। আয় করলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাইলে বাড়ায় দাও। আর মালিকের ব্যক্তিগত গাড়ি মেরামত করেছে যার কারণে মালিক ব্যক্তিগতভাবে সুবিধা নিয়েছে। তো ব্যবসা থেকে মালিক ব্যক্তিগতভাবে যে সুবিধা নেয় সেটিকে উত্তোলন বলে। তাইলে উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমে। তাহলে এটা মালিকানা সত্ত্বেই একবার ১৫,০০০ টাকা উত্তোলন হিসেবে মাইনাস করে দিবা। আরেকবার ১৫,০০০ টাকা আয় হিসেবে প্লাস করে দিবা। ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেশন করো নগদ ৫,৬৫,০০০ আর ২৫,০০০ মাইনাস করব। করলে কত হবে? ৪,১০,০০০ হবে, ৫০,০০০ ৫০,০০০ই হবে, ৬৫,০০০ ৬৫,০০০ই হবে। এরপরে ৫,৫০,০০০ থেকে ২৫,০০০ মাইনাস করব। ১৫,০০০ মাইনাস করব, ১৫,০০০ প্লাস করব। টোটাল ৫,২৫,০০০ হবে। হ্যাঁ? তাহলে এইবার দেখো এই পাশে টোটাল ৫,২৫,০০০, এই পাশে ৪,১০,০০০, ৫০,০০০ আর ৬৫,০০০ যোগ করলে ৫,২৫,০০০ হয়। তো মোট সম্পদ ৫,২৫,০০০, দায় প্লাস মালিকানা সত্ত্ব ৫,২৫,০০০। তাহলে আমার ২ পাশ মিলে গেল। অবশ্যই ২ পাশ মিলতে হবে। না মিললে কিন্তু তোমার অঙ্কটা হবে না। তো এখন যদি তোমাকে এই অঙ্কটা
শুধু যদি বলতো যে এ সমান এল প্লাস ও ই এটা প্রমাণ করো, তাহলে এইভাবেই করে নিচে একটা লাইন লিখে দিত, অতএব এ সমান এল প্লাস ও ই প্রমাণিত, যেরকম আমরা 7 নম্বর অঙ্কে করেছিলাম। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা এই ক্লাসটিকে এনজয় করেছো এবং ভালো লেগেছে। আর তোমাদের ভালো লাগাগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিয়ে জেনে নিতে পারো, অথবা কোনো কিছু সম্পর্কে সহযোগিতা লাগলেও তুমি আমাকে জানাইতে পারো নিঃসংকোচে। আমি রয়েছি তোমাদের জন্য। সবাই ভালো থাকো।